সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। কর্মমুখী রসায়নের ষষ্ঠ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আমাকে কি বলো, সেটা হচ্ছে আমরা টয়লেট ক্লিনার এবং গ্লাস ক্লিনার আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সাথে ভিনেগারও। ভিনেগার কীভাবে কাজে লাগে? ভিনেগার আমাদের খাদ্যতে সুস্বাদু স্বাদ বাড়ানোর জন্য, আবার খাদ্য আচার বানানোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কী থাকবে বলো, খাদ্যটা ব্যাকটেরিয়া মুক্ত থাকবে, এই কারণে ভিনেগারটা ব্যবহার করা হয়। তো অ্যাকচুয়ালি গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনারের মধ্যে মেইন যে পয়েন্টটা, আমি একটু বেসিকটা বলি, তারপরে আমি আলোচনা করছি। দেখো, গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনারের যে পরিষ্কারক যে উপাদানটা, সেটা হচ্ছে কি বলতো, সোডিয়াম লরাইল সালফেট। কী বলতো? সোডিয়াম লরাইল সালফেট। সোডিয়াম লরাইল সালফেট সঙ্গে জানো, বলো সঙ্গে কী বলো তো? এই যে CH3, তো কার্বন হচ্ছে 12টা, তো 12টা হলে এখানে হচ্ছে কয়টা বলো তো? এখানে 12টা হবে। এখানে হবে 10টা, আর এখানে CH2, আর এখানে O, তারপর হচ্ছে SO3Na। তো তাহলে এখানে এই অংশটা, এখান থেকে এই অংশটা হচ্ছে হাইড্রোফোবিক। কি বলো তো? হাইড্রোফোবিক। ফোবিক মানে কি বলো তো? মানে ভালোবাসে না, মানে ভয় পায়। আর এটা হচ্ছে হাইড্রোফিলিক। এই যে হাইড্রোফিলিক। আচ্ছা, ফিল মানে কি বলো তো? ভালোবাসা। PHIL, ফিল। তাহলে ফিল মানে ভালোবাসা। ফিলান্দার আর ফিলান্থ্রোপিস্ট, এগুলো মানবপ্রেমী। প্রেম মানে হচ্ছে ফিল। আর ফোবিয়া মানে হচ্ছে কি দেওয়া, ঘৃণা করা, দূরে থাকা। আর যে মনে করো এই হাইড্রোফোবিক যেটা, সে কিন্তু লিপিড অথবা চর্বিকে আকর্ষণ করে, এই কারণে এটার অপর নাম হচ্ছে লিপোফিলিক। এই যে লিপোফিলিক। এটা কিন্তু পানিকে বিকর্ষণ করে, কিন্তু কাকে আকর্ষণ করে? তেল বা চর্বিকে। তাহলে এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে, এটা লিপোফিলিক। তো তাহলে এই লেজের অংশটা কার কাছে যাবে? লেজের অংশটা এটা তোমাদের বইতে এরকম করে, এরকম মাথা দিয়ে এরকম করে দেওয়া থাকে বইতে, রাইট? তো এটাকে বলে মাথা, এটা লেজ। তো অ্যাকচুয়ালি তো এটা যৌগ, বোঝার জন্য। তো মনে করে একটা ময়লা, তেল চর্বির ময়লা, তো কি করে? এই যে এইখান দিয়ে এরকম করে তারপরে এরকম করে। তার মানে কি, এই লেজের অংশটা ওই তেল বা চর্বির অণুকে চারিপাশ থেকে ঘিরে ধরে, রাইট? ঘিরে ধরে ওইটাকে কি করে ফেলে? তুলে ফেলে। তো তাহলে তেল বা চর্বিকে এটা কি করবে? ফেলে মিশিয়ে ফেলতে, মানে তেল বা চর্বিকে ভালোবাসে বিদায় সে ইয়া করে, লিপোফিলিক। ফিল মানে ভালোবাসা। তো তাহলে তাকে কিন্তু পানিকে সে কী করে ভালোবাসে না। তো এটা আলাদা করে ফেললে তো ময়লাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো তাহলে তোমার এই যে গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার, দুইটার মধ্যেই কিন্তু কি থাকে বলো? সোডিয়াম লরাইল সালফেট থাকে। ওকে, ফাইন, এটা একটা গেল, মুখস্থ হয়ে যাবে অটোমেটিক। দ্বিতীয় নম্বরে তুমি একটু চিন্তা করো, যখন আমরা টয়লেট ক্লিনারে যাব, তখন ডেফিনেটলি 3টে জিনিস আমাকে মাথায় রাখতে হবে আরও। কী কী বলো তো? প্রথম কথা হচ্ছে দুর্গন্ধ দূর করতে হবে। এই কী দূর করতে হবে বলো? দুর্গন্ধ জীবাণু রোধ করতে হবে। জীবাণু থাকলেও থাকা যাবে না। তৃতীয় নম্বর হচ্ছে কি বলো? পরিষ্কার করতে হবে। তাহলে কয়টা বিষয় মাথায় রাখতে হচ্ছে? 3টে। কী বলো তো? জীবাণু ধ্বংস করতে হবে, দুর্গন্ধ রোধ করতে হবে, পরিষ্কার হতে হবে। তাহলে টয়লেট ক্লিনারে একটু উপাদান বেশি ব্যবহার করা হয়। আর গ্লাস ক্লিনারে তো তোমার ইয়ার দরকার হয় না। কিসের দরকার হয় না বলো? এই দুর্গন্ধ দূরের ব্যাপারটা আসে না, তারপরে জীবাণুর ব্যাপারটা আসে না, মানে জীবাণু দূর করার জন্য আলাদা কোনো যৌগ ব্যবহার করতে হয় না। তাহলে প্রথমে আমরা জানবো যে টয়লেট ক্লিনার এবং গ্লাস ক্লিনারে কী কী উপাদান আছে। তাহলে টয়লেট ক্লিনারের মেইন উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু গ্লাস ক্লিনারের মেইন উপাদান অ্যামোনিয়া দ্রবণ। যে কথা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একই কথা। কারণ অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়ার সাথে যদি পানি যোগ করো, তখন কিন্তু এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়, রাইট? কি হয়ে যায় বলো তো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা যে হয়, কী হবে বলো তো? অ্যামোনিয়াম কি বলো? হাইড্রোক্সাইড হয়ে যায়। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা হয়, এটা হচ্ছে গ্লাস ক্লিনারের মেন উপাদান। আর টয়লেট ক্লিনারের মেন উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন প্রশ্ন হচ্ছে, কেন সোডিয়াম ক্লোরাইডটা, যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমরা গ্লাস ক্লিনারে ব্যবহার করি না? কারণ গ্লাসের প্রধান উপাদান কি বলো? সিলিকা। তো এটার সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম সিলিকেট তৈরি করবে, SiO3 তৈরি করবে, সোডিয়াম সিলিকেট। তো তাহলে কাঁচের প্রধান উপাদান সিলিকা। তো সিলিকা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করবে, ফলে কাঁচে দাগ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। ওই কারণে আমরা কাঁচের মধ্যে কি ব্যবহার করি না? সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি না। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এই হচ্ছে মূল কথা। এবার আমরা ডিটেলসে যাবো, পড়াতে যাবো। পড়াতে আমরা আসতেছি। প্রথমে আমাদের যে কথাটা আমি কিছুক্ষণ আগে, এই লাইনটা একটু আন্ডারলাইন করো তোমরা সবাই। এই যে সবল ক্ষার কৌষ্টিক সোডা ব্যবহার করা হয়, এটা গ্লাসের সংস্পর্শে আসতে সিলিকেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে, ফলে এই যে এই কথাটা একটু লিখো, এবং নিচে বিক্রিয়াটা দরকার লিখে ফেলো। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে প্লাস এখানে সিলিকন ডাইঅক্সাইড দাও, এখানে সোডিয়াম সিলিকেট দাও, Na2SiO3।
তাহলে এটা সোডিয়াম সিলিকেট তৈরি করে, দ্যাটস ইট। এটা লিখে ফেলো। তার মানে কি হয় বলো, এই টয়লেট ক্লিনারে গ্লাস ক্লিনারে আমরা কি ব্যবহার করতে পারবো না, সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারবো না। আচ্ছা ফাইন, এবার আমরা আসো উপাদানগুলো জানবো। তাহলে উপাদানগুলো কি কি আছে তাহলে একটু দেখো, উপাদানগুলো কি কি। প্রথমে আসো এদিকে দেখো স্যার, এই যে অ্যামোনিয়া দ্রবণ গ্লাস ক্লিনারে কিছুক্ষণ আগে, অ্যামোনিয়া দ্রবণ মানে কি, এই যে অ্যামোনিয়ার সাথে পানি যুক্ত থাকা, তো পানি যুক্ত থাকলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটু লিখে রাখো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়, অ্যামোনিয়া দ্রবণ থেকে। আর কিছুক্ষণ আগে সোডিয়াম লরাইল সালফেট বললাম, যে সোডিয়াম লরাইল সালফেট সংকেত কি বলো তো, CH3 হবে, আর এখানে CH2 এটা 10 বার, আর এখানে CH2 হবে, আর এখানে OSO3Na হবে, এটা সোডিয়াম লরাইল সালফেট। এটা রডং না, এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল, যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল। এরপর ইথিলিন গ্লাইকল, তারপর হচ্ছে এখানে সোয়েটারটা পানির খরতার জন্য আর রং করার জন্য পারফিউম এবং এগুলো ব্যবহার করা হয়। তাহলে কিছুক্ষণ আগে আমরা যেটা বুঝলাম, যে কিছুক্ষণ আগে আমরা এখানে দুর্গন্ধ দূর করার জন্য কিছু ব্যবহার করছি, তাহলে এটা গ্লাস ক্লিনারে ব্যবহার করা হয়। তাহলে এবার আমরা কার কাছে যাবো, এবার কোনটা ব্যবহার করবো, এবার এগুলো মিশ্রিত করলেই তো ক্লিনার তৈরি হয়ে গেল। আমার কাছে আছে, আমার এখানে আছে গ্লাস ক্লিনার। এবার আসো আমরা যদি টয়লেট ক্লিনার যাই, তাহলে টয়লেট ক্লিনারে কয়টা জিনিসের কথা বলছিলাম কিছুক্ষণ আগে দিয়ে, দুর্গন্ধ দূর করতে হবে, জীবাণু দূর করতে হবে, আবার পরিষ্কার করতে হবে। তাহলে দেখো প্রথম উপাদান হচ্ছে কস্টিক সোডা আছে, এই সোডিয়াম লরাইল সালফেটও আছে, কিছুক্ষণ আগে বললাম। এই ক্যালসিয়াম হাইপোক্লোরাইড এটা জীবাণুনাশক, কি নাশক বলো, জীবাণুনাশক। আর দুর্গন্ধ এবং জীবাণু দুইটা হচ্ছে ফেনল, তো ফেনলের সংকেত কি বলো, C6H5 আর OH, এটাকে সংকেত হচ্ছে এরকম এরকম দিয়ে এইভাবে দিয়ে ফেনল, এই যে ফেনল বলা হয়, যে ফেনল বলা হয়। তাহলে এটা আমরা ব্যবহার করব দুর্গন্ধনাশক, জীবাণুনাশক হিসেবে আমরা কি ব্যবহার করব, টয়লেট ক্লিনার ব্যবহার করব, না সরি ফেনল ব্যবহার করব টয়লেট ক্লিনারের মধ্যে, না টয়লেট ক্লিনারের মধ্যে এগুলো ব্যবহার করব। তো তাহলে এগুলো মিশ্রিত করে একটা উপাদান, নির্দিষ্ট উপাদানে যদি মিশ্রিত করি তখন আমাদের টয়লেট ক্লিনারটা তৈরি হয়ে গেল, ঠিক আছে কিনা। হারপিক টয়লেট তৈরি হয়ে গেল, হারপিক মজুমদার, চিনস নেই হারপিক মজুমদারে, সে ডালডিংয়ের জন্য রাগ করে হারপিক খেয়ে ফেলছে, এখানে তার নাম হয়ে গেছে হারপিক মজুমদার। এবার হ্যাঁ সার্জিস, ইয়াতে সার্চ দিলে আসবে, হারপিক মজুমদার আসবে, জাস্ট এটা লিখলে হবে, গুগলে সার্চ দিয়ে দেখলে হবে। দেখি দিকে আয়। এবার আমার মূল কথা, এবার হচ্ছে আমার এই কৌশলটা আমাকে জানতে হবে। কি জানতে হবে বলতো, কি জানতে হবে বল, কৌশল, মানে পরিষ্কার করার কৌশলটা আমাকে জানতে হবে। তাহলে পরিষ্কার করার কৌশলটা কেমনে জানবো, এই কথা নেই, এদিকে তাই যে কৌশলটা জানতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কৌশলটা। কিছুক্ষণ আগে আমি তোকে বলছি যে লিপোফিলিক যে অংশটা সেটা কি করবে, এই যে চর্বির চারপাশে আবদ্ধ করে কাজতল থেকে ময়লাকে তুলে ফেলে, চর্বিকে তুলে ফেলে, কিছুক্ষণ আগে বলছি না। আচ্ছা এবার আমাকে বল, এই মূল পরিষ্কারক কোনটা বল, এই মূল পরিষ্কারক কোনটা বল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই কোন গ্লাস ক্লিনারে কোনটা থাকে বল, 5টা স্টার, এটাকে 5টা স্টার, এটা পরীক্ষা আসবে, যে গ্লাস ক্লিনার পরিষ্কার করার কৌশল। আর কিছুক্ষণ আগে আমি যেটা বললাম লেজার মাথার কথা, যেটা বলছিলাম মনে আছে, এই বল, এই সোডিয়াম লরাইল সালফেট কি করবে, লেজের অংশ যেটা হাইড্রোফোবিক, সেটা কার চারপাশে ঘুরবে, তেল চর্বি জাতীয় ময়লা চারপাশে ঘুরে তেল চর্বিকে কি করবে, তুলে ফেলবে। তো তুলে ফেলে কি হবে, তেল চর্বিটা কি হয়ে যাবে বল, দূরীভূত হবে। আর এখন মোসর দিলে বা ইয়ে করলে আমরা পাবো, মানে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা সোডিয়াম লরাইল সালফেট এইগুলো পড়াইছি, এই দেখছিস এই ময়লাকে পরিষ্কার করতেছে, দেখছিস তো লেজার মাথাটা যেটা বললাম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা যৌগ। তো অ্যাকচুয়ালি এই সেম ঘটনাটা কার জন্য হওয়া হচ্ছে বল, সেম ঘটনাটা কার জন্য হয় বল, এই যে সেম ঘটনাটা কার জন্য হয় বল, তোরা বল, টয়লেট ক্লিনারের জন্য সেম। আচ্ছা এখানে একটা জিনিস জানার আছে তোদেরকে, একটু বলে রাখি, আমি কিছুক্ষণ আগে পড়াচ্ছিলাম যে স্টুডেন্টদেরকে, দেখ একটু সবাই খেয়াল কর, দিকে দেখা, তেল বা চর্বির সংকেত কিন্তু এটাই, যে তেল বা চর্বির সংকেত হচ্ছে এটা, দেখ এদিকে দেখা, এই তেল বা চর্বির সংকেত হচ্ছে এটা। এখানে কিন্তু কার্বনের যোজনী মিলাবা, কার্বনের যোজনী 4, দুইটা এখানে একটা হবে, এখানে দুইটা হবে, তাহলে যোজনী 4 মিলবে, যোজনী কি মিলবে বলো, 4 মিলবে। আচ্ছা এখন আমাকে বলো, এই সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা দেখছো, যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যখন, এটা কার উপাদান, টয়লেট ক্লিনারের মেইন উপাদান না, তো এটা যখন তেল চর্বির মধ্যে মিশবে, এই চর্বিটা গ্লিসারিন হয়ে যাবে, বিরবীর্য হয়ে যাবে, আর সাবান তৈরি হবে, এটা সাবান, সোডিয়াম স্টিয়ারেট, এটার নাম কি হলো সোডিয়াম, এই আর এর মান হচ্ছে C70H35, আর কোনা সিতে পড়ছিল মনে হয়, তাহলে এটার নাম হচ্ছে গ্লিসারিন, একটু লিখো, এটার নাম হচ্ছে গ্লিসারিন, এটা গ্লিসারিন, এটা গ্লিসারিন, আর এটা হচ্ছে, এটা গ্লিসারিন, আর এটা হচ্ছে সাবান, এটা সাবান, আর এটা হচ্ছে গ্লিসারিন, গ্লিসারিন। আচ্ছা এবার একটু দেখো, এখানে 3টা, তো এই অংশটা দেখো আর সি ডাবলও সেম আছে, তো এটাই 3টা চলে গেলে এই সোডিয়ামটা যুক্ত হলে 3টা অণু যুক্ত হবে এখানে, OH, আর OH 3টা এখানে যুক্ত হচ্ছে, এটার নাম হয় গ্লিসারিন। তার মানে তেল চর্বির মধ্যে যদি হাইড্রোক্সাইড যুক্ত হয় এখানে, তাহলে গ্লিসারিন উৎপন্ন হবে, আর এদিক দিয়ে সাবান উৎপন্ন হবে, এটা মুখস্থ রাখবা, মুখস্থ না পড়তে হয়ে যাবে, আশা করি এত ঝামেলার কিছু নেই। আচ্ছা এবার একটু সবাই খেয়াল করো,
এখানেও সেম কাহিনী। কি কাহিনী বলো তো? সেম কাহিনী কি বলো তো? তেল বা চর্বিকে কে করবে? সোডিয়াম বরাইল সালফেট, মনে আছে তো? এটা লেজের অংশটা একই সেম কাহিনী, প্রসেসটা সেম, শুধুমাত্র কোন উপাদান হিসেবে কি ব্যবহার করা এটা গুরুত্বপূর্ণ। আর কিছু দরকার হবে না, আর কিছু দরকার হবে না। এবার আসো আমরা এটা কেমনে পরিষ্কার করে, এটা গেল। এবার হচ্ছে কোনটা কি কাজে ব্যবহৃত হয় সেগুলো একটু লাগবে, যে এটা তো কিছুক্ষণ আগে আমরা পড়ছি, দেখো কি কাজে ব্যবহৃত হয় সেটা লাগবে। এরপরে দেখো টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হলেও গ্লাস ক্লিনারে ব্যবহার করা হয় না। এটার আনসারটা কিছুক্ষণ আগে দিছি না? কি বলছি বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম সিলিকের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? সোডিয়াম সিলিকেট তৈরি করে। আর কোনো ঝামেলা আছে? আর ইয়ার মধ্যে টয়লেটের যে কমোডটা আছে সেই কমোড কি দিয়ে তৈরি? চায়না ক্লে দিয়ে তৈরি। তার মানে এটাকে বলা হয় সিরামিক। টয়লেটের কমোডটা সিরামিক দিয়ে তৈরি না? তো সিরামিকের মধ্যে যে গ্লেজ থাকে সেই গ্লেজের থাকার কারণে পানিটা সিরামিকের সাথে বিক্রিয়া করতে পারে না। ফলে সিরামিকে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলেও সিরামিক ক্ষয়প্রাপ্ত হয় না, কারণ পানির সাথে সে মিশতেছে না। তো সিরামিকে চায়না ক্লে ব্যবহার করা হয়। সিরামিকে কি ব্যবহার করা হয় বলো? এই যে এই কমোডের মধ্যে, তারপরে বেসিনের মধ্যে আমরা এই কথাটা একটু লাগবে। দেখো এই একটা লাইন লিখতে হবে, দেখো এই একটা লাইন, একটা এই পোর্সেলিন, দেখো এটা একটা আন্ডারলাইন করো। এই দেখো এই টয়লেট হলো পোর্সেলিন সামগ্রী, তার মানে কি পোর্সেলিন তৈরি চায়না ক্লে, এটার মূল উপাদান হচ্ছে চায়না ক্লে। এটা আমরা অর্থনৈতিক রসায়নে পড়বো, চায়না ক্লে। এই চায়না ক্লেগুলো বিভিন্নভাবে যখন বিক্রিয়া করা হয় তখন এখানের মধ্যে যে সূক্ষ্ম ছিদ্র আছে সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, ফলে বিক্রিয়া করতে পারে না। এই নিচে একটা লাইন লিখবা যে এই পোর্সেলিন সিরামিক পানি বিরোধী, আর এই পানি বিরোধী হওয়ার কারণে তার মানে তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে পারে না। এই লাইন নিচের এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই লাইন আর এই লাইনটা গুরুত্বপূর্ণ। আর বাকি কথাটা না লিখলেও চলবে, নিচের কথাটা লিখতে পারলে না আমার বাবা। ওকে, গেল এটা। এবার আসো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে ভিনেগার। কি বলো তো? ভিনেগার। কি বলো? ভিনেগার। এবার হচ্ছে ভিনেগার। আচ্ছা, ভিনেগার কাকে বলে? ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে বলো? ভিনেগার বলে। আর বলো ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। আচ্ছা, একটু সহজ করে চিন্তা করো, স্যার একটু এদিকে দেখো। আমরা যে মানে মাদার ভিনেগার, যে বিশেষ করে খাওয়ার জন্য ভিনেগার, যেটা জাহাঙ্গীর কবিরের ভিনেগার, ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম শুনছো না? আরে আল্লাহ, ফেসবুক উঠলে তোর তো কিছুই জানোস না, দেখোস না? সত্যি মাশাল্লাহ। তো জাহাঙ্গীর কবির কি করে বলতো? ওই যে ভিনেগার টিনে এগুলো বিক্রি করে, অ্যাপেল সাইডার ভিনেগার বলে, কতগুলো ভিনেগার, এগুলো খাওয়া যায় আর কি। তো ওই ভিনেগারগুলো এমনি নর্মালি যদি তুমি কৃত্রিমভাবে বানাও ভিনেগার, ওই ভিনেগারগুলো খাইলে তো স্বাস্থ্যের ঝুঁকি থাকে। কিন্তু এমনি নর্মালি যেগুলো ফল ফ্রুট থেকে আসে সেগুলো খাওয়া যায়। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখো এই ভিনেগারগুলো তৈরি করার জন্য বেস্ট প্রসেস হচ্ছে খেজুরের গুড়। এই যে খেজুর আছে না, খেজুর, এই আখ অথবা খেজুরের রসে 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে, এগুলো থেকে ভিনেগার তৈরি করা যায়। এই সুক্রোজ চিনিকে যদি কোনোভাবে তুমি কী করতে পারো, মানে প্রসেস করতে পারো, তাহলে সেক্ষেত্রে আমরা ইনভার্ট চিনি পাই, যে ইনভার্ট চিনি পাওয়ার পর ইনভার্ট চিনি থেকে ইথানল পাওয়া যায়। তো এটার প্রসেসটা কেমনে এখান থেকে আসি, দেখো প্রথমে আমরা সুক্রোজ চিনি থেকে, এই যে সুক্রোজ চিনি থেকে আমরা ইনভার্টেজের উপস্থিতি, এক এক বইতে এক এক রকম লিখছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো, এদের স্ট্রাকচার ভিন্ন, এই কারণে দুইটার মিশ্রণকে একসাথে কি বলা হয় বলো? ইনভার্ট চিনি বলে। মানে এমএর সঙ্গে দেখো কিন্তু স্ট্রাকচার একটু ভিন্ন আছে, বুঝছো কিনা, মনে রাখিও। তো দেন এই ইনভার্ট চিনিকে যদি আমি জাইমেস এনজাইমের উপস্থিতি বিক্রিয়া করি, ইথানলটা পাবো। আর ইথানলকে জারিত করলে কি পাওয়া যায়? ইথানল গ্যাস পাওয়া যায়। এখন ইথানলকে জারিত করা যায় দুইভাবে, একটা হচ্ছে এসিটোব্যাক্টর দিয়ে জারিত করা যায়, আর একটা মাইক্রোডার্মা এসিটি দিয়ে জারি, আরেকটা হচ্ছে মাইক্রোডার্মা এসিটি দিয়ে জারি। এই যে মাইক্রোডার্মা এসিটি, দুইটা প্রসেসে করা যায়। তো একটু আন্ডারলাইন করো, এই যে এখানে ইথানলটা কমন, কিন্তু এরপরে দুইটা প্রসেস, একটা হচ্ছে এসিটোব্যাক্টর দিয়ে করতে পারবা, আর আরেকটা হচ্ছে অথবা বিকল্প বা মাইক্রোডার্মা এসিটি দিয়ে করতে পারবা। সিকিউতে উদ্দীপকে থাকে এইগুলা, সিকিউতে উদ্দীপকে থাকে, এটা উদ্দীপকে থাকে এইভাবে। তো তাহলে এবার তুমি এটা তৈরি করার পর তারপর এটা খাবার উপযোগী করার জন্য পাস্তুরীকরণ করবা। পাস্তুরীকরণ মানে তাপমাত্রায় উত্তপ্ত করে ঠান্ডা করলে তখন বাকিগুলো বাদামি বর্ণের ভিনেগারটা পাওয়া যায়। সিম্পল, একদম সহজ করে লিখে দিছি, আর কোনো ঝামেলা নেই। এবার তুমি একটু চিন্তা করো, স্যার একটু এদিকে দাও। ভিনেগারের কাজ কি? মানে ব্যাকটেরিয়াকে মেরে ফেলা, স্প্লাশ দান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলা। তাহলে আমাকে বলো, অম্লীয় পরিবেশে কোনো একটা খাদ্যের মধ্যে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তাহলে ভিনেগারের পিএইচ এর মান কত? 4.74, 4.74। তো দেয়ারফর ভিনেগারের মধ্যে কি জন্মাবে না? ব্যাকটেরিয়া জন্মাবে না। এরপর একটা লাইন আছে, এই লাইনটা একটু আন্ডারলাইন করো। দেখো ভিনেগারে ব্যাকটেরিয়া জন্মাবে না, এগুলো পড়লেই পড়বা। এবার আসো এই লাইনটা, এই লাইনটা ভিনেগার কি কি কাজে লাগে এটা এখানে দেওয়া আছে। ভিনেগারের পিএইচটা হচ্ছে 4.74, একটু মাথায় রাখবা ভিনেগারের পিএইচটা। এরপর দেখো এই লাইনটা একটু, এখানে এই তীর চিহ্নটা এখানে হবে না, তীর চিহ্নটা হবে এখানে, তীর চিহ্ন হবে, তীর চিহ্নটা কেটে দাও।
এটি চিহ্ন হবে এইচ প্লাসের পরে। তার মানে কি ব্যাকটেরিয়াটা এইচ প্লাসের সংস্পর্শে এসে মিষ্টিও বা মৃত হয়ে যায়, এই যে ব্যাকটেরিয়াটা। তো তার মানে এখন যদি তোমাকে বলে খাদ্য সংরক্ষক হিসেবে ভিনেগার কীভাবে ভূমিকা পালন করে, তাহলে আনসার কী হবে? তুমি লিখবে যে ভিনেগারের পিএইচের মান কত, 4.74। ফলে কী হবে বলো তো? ভিনেগার কী করে না, খাদ্য ভিনেগার সমৃদ্ধ খাবারে ব্যাকটেরিয়া জন্মাতে, এছাড়া ভিনেগার যে কোনো ব্যাকটেরিয়াকে এইচ প্লাস আয়ন দিয়ে কী করে ফেলে, মেরে ফেলে। ফলে খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া জন্মাতে, এটাই তো কৌশল। এই তো হয়ে গেছে, মূল কথাটা লিখে ফেললে। আর কোনো ঝামেলা আছে? তো তাহলে ভিনেগার প্রস্তুতি লাগবে, ভিনেগার কীভাবে খাদ্যকে সংরক্ষণ করে এটা লাগবে। এবার হাবিয়ার মার্কি ছেলেকে দিলে হয়ে যাবে, পারবো তো ইনশাল্লাহ? তাহলে আর কোনো ঝামেলা নেই। দেখো 2020 সাল থেকে 25 সাল পর্যন্ত শুধু ভিনেগারই পরীক্ষা আসছে। শুধু কি আসছে পরীক্ষা বলো? ভিনেগারের পরীক্ষা আসছে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এই এই এই